আমরা একটু জানতে চাই আসলে কি চলছে ভারত জুড়ে। এই পর্যায়ে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক মেজবাউল আজম সওদাগর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমার সহকর্মী সত্যজিৎ চক্রবর্তীকে তো দেখতেই পাচ্ছি, কলকাতা থেকে তিনি আছেন। এবং বলে রেখে আপনাদের দুজনকেই, আমার সঙ্গে এই মুহূর্তে আমার পাশে আছেন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক জুবায়ের বাবু, তিনিও হয়তো আলাপে আপনাদের কাছে কিছু জানতে চাইতে পারেন। সত্যজিৎ, একটু বলবেন আসলে ককরোচ জনতা পার্টি কি ভারতে সত্যিকার অর্থে কোনো আতঙ্ক তৈরি করছে কিনা, মানে সরকারের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে কিনা তারা তাদের দাবিগুলো নিয়ে? আটকানো গেল না তাদের এই সংসদ চল অভিযান, নানা কিছু করার পরও ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কথা আমরা শুনতে পাচ্ছিলাম। কি হচ্ছে সেখানে, কি দেখছেন আপনি? আসলে দেখুন, যেটা বিষয় সেটা হচ্ছে যে তিনটে কিন্তু এই যে ছাত্র যুব আজকে আর কি প্রায় 20,000, যেটা পুলিশ রিপোর্ট বলছে, জি 20,000 প্রত্যেকেই কিন্তু ছাত্র ছাত্রী এবং যুব সম্প্রদায়। তারা সংসদ অভিমুখে যন্ত্রমন্ত্র থেকে যাত্রা শুরু করে। তাদের দাবি তিনটে: একটা হচ্ছে সোনাম মঞ্চকে হাসপাতাল থেকে মুক্তি দিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কিন্তু পদত্যাগ করতে হবে, তৃতীয় হচ্ছে যে যারা নিট পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে তাদের ক্ষতিপূরণ বাবদ 1 কোটি টাকা করে মাথাপিছু দিতে হবে। এই তিনটে মূলত দাবি। দেখুন, এর পিছনে কিছু হঠাৎ করে ককরোচ জনতা পার্টি তারা এরকম একটা দাবি এরকম সময় কেন করলো, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কারণ আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন এবং দেখা যায় যে নরেন্দ্র মোদী সরকারের যে তৃতীয় মেয়াদে আমরা যদি পূর্বের দুটো মেয়াদ দেখি তাহলে 2 বছর অতিক্রম করার পর এই যে জুলাই মাসের যে বাদল অধিবেশন হয় সেখানে কিন্তু একটা রিসাফল হয়, অর্থাৎ মন্ত্রকের কিন্তু আবার একটু রদবদল হয়। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা যদি সরিয়ে দেয়, যেহেতু বেশ কিছু পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্র ফাঁস নিয়ে আজকে ফাঁসের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে যদি ধর্মেন্দ্র প্রধানকে যদি কিনা অন্য কোনো মন্ত্রক দেয় এই শিক্ষা মন্ত্রক থেকে সরিয়ে, তাহলে সেই জয়টা হবে এই ককরোচ জনতা পার্টি। অর্থাৎ একটা রাজনৈতিক এবং তাদের এই যে আন্দোলন, নরেন্দ্র মোদী সরকার তৃতীয় মেয়াদে আসার মধ্যে আমরা দেখেছি বেশ কিছু আন্দোলন কিন্তু অতীতে হয়েছে, যার ভিতরে সব থেকে বড় আন্দোলন ছিল কৃষক বিল, অর্থাৎ কৃষি বিল নিয়ে আন্দোলন, যখন নরেন্দ্র মোদী 2 সরকার সেই সময়। তো সেই আন্দোলন কিন্তু ভারতবর্ষের সব থেকে বড় আন্দোলন এই মোদী শাসনে। তো সেক্ষেত্রে সেই আন্দোলন হটিয়ে দিয়ে নরেন্দ্র মোদী সরকার টিম কিন্তু গঠন করলো এবং সেক্ষেত্রে অবশ্যই একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে হয়েছে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার যে নির্বাচন ছিল জি 2024 সালের লোকসভা নির্বাচনে। তো এই পরিস্থিতিতে দেখা গেল যে সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে যে অংশগ্রহণ হয়েছে এমনটা নয়, যা এবং প্রত্যেকটা রাজ্যে এর যে প্রভাব পড়েছে এমনটাও নয়। শুধুমাত্র দিল্লিতে 20,000 কিন্তু পড়ুয়া তারা আজকে সেখানে আজকে তারা যাত্রা শুরু করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটা ধারণা পেলাম। সত্যি সেক্ষেত্রে গেলে ছোট করে দুটো বিষয় বলবেন, তাহলে আপাতত আলাপটা শেষ করবো আপনার সঙ্গে। সেই বৈঠকের ফলাফলটা কি হলো? ককরোচ জনতা পার্টি কি তারা তাদের আন্দোলন থেকে, অভিযান থেকে সরে এলো কিনা? এবং পদত্যাগের কথা বলা হচ্ছে একজন মন্ত্রীর, এবং একই সঙ্গে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা বলা হচ্ছে। সেই ব্যাপারে কোনো আশাবাদ তারা পেয়েছে কিনা, এবং আপনার মনে হয় কিনা যে অর্থে আসলে বড় ধরনের আন্দোলনে সরকার পতন ঘটে যায়, তেমন কোনো পূর্বাভাস ককরোচ জনতা পার্টির মধ্যে পাওয়া যাচ্ছে কিনা, ছোট করে? দেখুন, আপনার প্রথম প্রশ্নের বিষয় হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু বৈঠক হয়েছে এবং জেপি নাড্ডার সাথে কেন্দ্রীয় মন্ত্রী, সে জেপি নাড্ডার সাথে যখন এই ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের বৈঠক একটা হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু ফলপ্রসূ আলোচনা হয়েছে এমনটা কিন্তু ইঙ্গিত মিলেছে। এবং এই বৈঠকের আগে আজকে যেহেতু সংসদ অধিবেশন শুরু হয়েছে, বাদল অধিবেশন, সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে এই জেপি নাড্ডার 4 ঘন্টা বৈঠক হয়। তার পরবর্তীতে কিন্তু ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সাথে বৈঠক হয়। এখন যেটা বিষয়, এদের এই ককরোচ জনতা পার্টির যে তিনটি মূল দাবি, তার ভিতরে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে জেপি ধর্মেন্দ্র প্রধান, যিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, জি তার পদত্যাগ এবং 1 কোটি টাকা করে যে সমস্ত নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের পরিবারকে দিতে হবে মাথা জি পিছু।
জি। তো এই দুটো ক্ষেত্রে কিভাবে আলোচনা হয় এবং কি সিদ্ধান্ত হয়, সেই আলোচনা হয়েছে, কিন্তু সিদ্ধান্ত এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। বিবৃতি কেউই দেয়নি, না সরকার তরফ থেকে, না কখনো জনতা পার্টির তরফ থেকে। আচ্ছা। তবে দিল্লি পুলিশ কিন্তু একটা প্রেস রিলিজ জারি করে তারা জানিয়েছে যে সরকারের সাথে আলোচনা হয়েছে এবং যে সেক্ষেত্রে তাদের এই যে আন্দোলন সেটা যাতে সরিয়ে দেওয়া হয়, এরপরে মঞ্চ ভাঙা হয় যন্তর মন্তরে। আচ্ছা। এরপর কংগ্রেস জনতা পার্টি তারা কেরল হাউসের সামনে বসে বসে বলে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলন আপাতত ওঠার কোনো কিন্তু বিষয় নয় যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে। একদম। এখন দেখার যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করে কিনা। সরকার পতনের বিষয়টি কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এরকম নজির নেই এবং আমাদের যে সংসদীয় পরিকাঠামো আছে সেই পরিকাঠামো অনুযায়ী বুঝতে পারছি। একদম, একদম পরিষ্কার সত্যজিৎ। সম্ভাবনা নেই বললেই হ্যাঁ, চলে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সত্যজিৎ। অনেকগুলো তথ্য আপনি জানিয়ে দিলেন। আমি একটু মেজবাউল আজম সওদাগর আপনার কাছে আসি। আপনি আমার সহকর্মীর কথা শুনলেন এবং আন্তর্জাতিক অঙ্গনে আপনার যে নজর, সেই নজরটাও স্পষ্ট। আমি আপনার কাছ থেকে একটা প্রশ্ন করে যাই। আ তারপর বিরতি থেকে এসে পুরোটা জানার চেষ্টা করব। প্রশ্নটা হচ্ছে, আপনার মনে হয় কিনা নেপালে, বাংলাদেশে যেভাবে ছাত্র জনতা জেনজিরা বিক্ষোভ করেছে, যৌক্তিক দাবিতেই করেছে এবং জেনজিদের বা এই শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করলে সরকারের যে পতন ঘটে যেতে পারে, সেটাও তো প্রমাণ হয়েছে জুলাইতে, কিংবা নেপালেও ঘটেছে। ভারত কি সেটা আঁচ করতে পেরে খুব তড়িঘড়ি করে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে সমঝোতার দিকে হাঁটছে কিনা, সেই শিক্ষাটা তারা কাজে লাগাচ্ছে কিনা, ওই অ্যানালিসিস একটু জানার চেষ্টা করবো একটা ছোট্ট বিরতি পর ফিরে এসে।